স্টুডেন্ট, তোমরা অনেকেই বলেছো ক্লাস 10 এর বাংলা পড়িয়ে দিন। আমি আজকে একটা পড়া নিয়ে এসেছি, হারিয়ে যাওয়া কালি কলম শিল্পান্তর। ঠিক আছে, এইটা তোমাদের আগে প্রথমে একটু উৎস শুনে নাও। শিল্পান্তর একাধিক রচনার মধ্যে উল্লেখযোগ্য একটি রচনা হলো কালি কলম মন। নির্বাচিত পাঠ্য হারিয়ে যাওয়া কালি কলম রচনাটি কালি কলম মন রচনা থেকে গৃহীত। বিষয়টি নির্বাচন উদ্দেশ্য আজকের প্রজন্মের কাছে তৎকালীন সামাজিক অবস্থা, লেখালেখির সমস্যা, এক কথায় লেখালেখির ব্যবস্থাপনা কেমন ছিল তা জানানো। এখানে দেখো, প্রখ্যাত সাহিত্যিক ও গবেষক সাংবাদিক শ্রীপান্ত তার হারিয়ে যাওয়া কালি কলম শীর্ষক প্রবন্ধে স্বদেশ ও বিদেশে কালি ও কলমের এবং তার সঙ্গে দোয়াতের বহু বিচিত্র রূপ ও বিবর্তন সুন্দরভাবে তথ্য সমৃদ্ধ করে উপস্থাপন করেছেন। তাহলে আজকের পড়াটা পড়া যাক। দেখো দেখো কথায় বলে কালি কলম মন লেখে তিনজন, কিন্তু কলম কোথায়? আমি যেখানে কাজ করি সেটা লেখালেখির আপিস। দেখো, আসলে কথায় বলে মানে কি? কথায় বলে মানে একটা কথা প্রচলিত আছে যে কালি কলম মন লেখেন তিনজন, মানে তিনজন বলতে কলম দিয়ে যিনি লেখেন তিনি, আর কালি আর লেখকের মনকে বোঝাচ্ছে। আর এই লেখালেখির আপিস মানে সাংবাদিকতার অফিসকে বলছে। তিনি আনন্দবাজার পত্রিকার অফিসে সাংবাদিকতার কাজ করতেন, সেই অফিসের কথা বলা হচ্ছে। সবাই এখানে লেখক, কিন্তু আমি ছাড়া কারো হাতে কলম নেই। সকলের সামনেই চৌকো আয়নার মতো একটা কাঁচের স্ক্রিন বা পর্দা, মানে কম্পিউটারের পর্দার কথা বলছে। তোমরা এখন সবাই কম্পিউটার চেনোই। আর তার নিচে টাইপরাইটারদের মতো একটা কিবোর্ড, কম্পিউটার কিবোর্ড। প্রতিটি বোতামে ছাপা রয়েছে একটি করে হরফ। লেখকরা অনবরত তা দিয়ে লিখে চলেছেন। মাঝে মাঝে লেখা থামিয়ে তাকাচ্ছেন সেই পর্দার দিকে, মানে কি লেখা হচ্ছে সেটা দেখছে, কম্পিউটার লিখছে তো। যে ইতিমধ্যে লেখা হচ্ছে তাই ফুটে উঠেছে পর্দায়। আমি যা লিখি ওরা ভালোবেসে আমার লেখাকে ওইভাবে ছাপার জন্য তৈরি করে দেন। আসলে লেখক পুরোনো যুগের মানুষ, তিনি যা লেখেন মানে তিনি কালি কলমে লেখেন। কালি কলম দিয়ে হাতের লেখা তো ছাপা হবে না, সেটা ছাপাতে গেলে সেই কম্পিউটারে হরফেই আবার দিতে হবে তৈরি করে, সেই জন্য তাদের তৈরি করে দিতেন আর কি। একদিন যদি কোনো কারণে কলম নিয়ে যেতে ভুলে যায় তবেই বিপদ। কলম বিস্ময়বোধক চিহ্ন, আর মানে কলম কারো কাছে কলম থাকতো না, কারো হাতে কলম নেই। যদিও বা কারো কাছে গলা শুকনো ভোতা মুখ একখানা জোটে, তবে তাতে লিখে আমার সুখ নেই। গলা শুকনো ভোতা মনে হয় না বিচ্ছিরি কলম, কলম যারা ভালোবাসে তাদের কাছে এটা খুবই খারাপ। তাতে লিখে তিনি সুখও পাবেন না, তাই জন্য বলছেন তবে তাতে লিখে আমার সুখ নেই। দায়সারা ভাবে কোনো মতে সেদিনকার কাজ সারতে হয়, মানে সেদিনের যিনি কাজ করতে গেছেন সেদিন অফিসে গেছেন, তার কাজ তো করতে হবে। অথচ আমাদের সবাই বলেন লেখালেখির সংবাদপত্রের অফিস, লেখালেখির অফিস, লেখকের কারখানা, মানে সবাই সেখানে লিখতে হয়, লেখালেখির কাজ। বাংলা একটা কথা চালু ছিল, কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, কালগুনে বুঝিবা আজ আমরাও তাই। মানে কালি নেই কলম নেই, সেই যে সেই তোমার মূল জিনিসটা, অস্ত্র নেই, তুমি যদি যুদ্ধক্ষেত্রে যাও তাহলে কি তুমি বাঁচবে, সেরকম একটা ব্যাপারটা। কালি নেই কলম নেই, এটা সেটা একটা শ্লেষ। হ্যাঁ, কারণ মুন্সি বা কেরানির কাজই হচ্ছে লেখা, তার প্রধান অস্ত্র হচ্ছে কলম। কেউ যদি যুদ্ধক্ষেত্রে যায় বলে সৈনিকের আরেকজন গুলি করছে বলছে আমার হাতে গুলি নেই, সেরকম ব্যাপার হলো না। কালি নেই কলম নেই, হ্যাঁ, নিধিরাম সর্দারের মতো আর কি। কালি নেই কলম নেই বলে আমি মুন্সি, কালগুনে বুঝি আমরাও তাই, মানে আমাদেরও কালি কলম নেই, আমরাও সেই মুন্সি হয়ে গেছি আর কি। হ্যাঁ, এই মুন্সিটা ছিল আসলে আরবি শব্দ। লেখক, বিদ্বান, পণ্ডিত, উর্দু শিক্ষক বা কেরানি, এদের মুন্সি বলা হতো। আর দায়সারা হচ্ছে অবহেলাপূর্ণভাবে লেখাটাকে বলছে দায়সারা। দেখো, আমি গ্রামের ছেলে, 50-60 বছর আগে আমার মতো যারা বাংলায় ওয়াজ পাড়াগায় জন্মেছেন তারা হয়তো বুঝবেন কলমের সঙ্গে আমাদের কি সম্পর্ক। গ্রামের ছেলে মানে একদম গ্রামের ছেলে, এখনকার গ্রাম আর আগের গ্রামের মধ্যে অনেক পার্থক্য। তাও বলছে 50-60 বছর আগে, ভাবোই ব্যাপারটা। তখন গ্রামের রাস্তাঘাটই ভালো ছিল না, এখন তো সব রাস্তায় পাকা রাস্তা। আমরা কলম তৈরি করতাম রোগা বাঁশের কঞ্চি কেটে, কাশের কঞ্চি যেগুলো সরু সেই কলম তৈরি হতো। মুশকিল হতো কলমের মুখটি চিরে দেওয়ার সময়। বড়রা শিখিয়ে দিয়েছিলেন কলম শুধু সুচলো হলে চলবে না, কালি যাতে একসঙ্গে গড়িয়ে না পড়ে তার জন্য মুখটা চিরে দেওয়া চাই। মুখটা চিরে না দিলে একসঙ্গে পড়িয়ে তো নষ্ট হয়ে যাবে, লেখা যাবে না, তো চিরে দিতে হবে। তবে কালি পড়বে ধীরে ধীরে চুইয়ে, কোথাও পড়বে না লেখার পাতে। ঠিক আস্তে আস্তে পড়লে লেখার পাতে এক জায়গায় বেশিক্ষণ পড়বে না আর কি। লেখার পাত বলতে শৈশবে আমাদের ছিল কলা পাতা। ভাবো, কলা পাতা লেখা, এখন আমরা তো এটা ভাবতেই পারি না। তাই কেটে কাগজের মতো সাইজ করে নিয়ে আমরা তাতে হোম টাচ করতাম, কলা পাতায় হোম টাচ, ভাবো ব্যাপারটা। আর সেগুলি বান্ডিল করে নিয়ে যেতাম স্কুলে। মাস্টার মশাই দেখে বুঝে আড়াআড়ি ভাবে একটা টানে তা ছিঁড়ে ফেরত দিতেন পড়ুয়াদের, মানে দেখার কমপ্লিট আর কি। আমরা ফেরার পথে কোনো পুকুরে তা ফেলে দিয়ে আসতাম। পুকুরে কেন ফেলতো? দেখো, বাইরে ফেললে গরু খেয়ে নিলে অমঙ্গল, গরু খেলে পড়াশোনা আর হবে না। অক্ষর জ্ঞানীনকে লোকে বলে ওর কাছে ক অক্ষর গোমাংস, মানে গোমাংস সমান, বাজে ব্যাপারটা হচ্ছে আর কি। গরুকে অক্ষর খাওয়ানো নাকি পাপ।
আমরা কালিও তৈরি করতাম, নিজেরাই কালি তৈরি করতাম। অবশ্য মা পিসি দিদিরাও সাহায্য করতেন। প্রাচীনেরা বলতেন তিল ত্রিফলা শিমুল ছালা শাক দুগ্ধে করি মেলা লৌহ পাচ্ছে লোহায় ঘষি ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। ভালো কালি তৈরি করতে হলে এই ছিল তাদের ব্যবস্থাপত্র। তার ব্যবস্থাপত্র জিনিসটা শুনে না একটু। ব্যবস্থাপত্র জিনিসটা কি? তিল ত্রিফলা শিমুল ছাল ছাগলের দুধ মিশিয়ে লোহার পাত্রে রেখে তাতে লোহা দিয়ে ঘষতে হতো। এটাই ছিল ভালো কালি তৈরির ব্যবস্থাপত্র। লেখার পাতা ছিঁড়ে গেল, এই কালি উঠতো না। সেই জন্য বলছে কি দেখো, যে ছিঁড়ে পত্র না ছাড়ে মসি। এবার দেখো, আমরা এত কিছু আয়োজন কোথায় পাবো? আমাদের ছিল সহজ কালি তৈরি পদ্ধতি। বাড়ির রান্না হতো কাঠের উনুনে, তাতে কড়াইয়ের তলায় বেশ কালি জমতো। লাউ পাতা দিয়ে তা ঘষে তুলে একটা পাথরের বাড়িতে রাখা জলে তা গুলে নিতে হতো। আমাদের মধ্যে যারা ওস্তাদ, মানে একটু যারা বেশি বোঝে আর কি, তারা ওস্তাদ আর কি, তারা ওই কালো জলে হরতকি ঘষতো। হরতকি চেনো তোমরা? একটা ফল। কখনো কখনো মাকে দিয়ে আতপ চাল ভেজে পুড়িয়ে তা বেটে ওতে মিশাতো। সব ভালো করে মেশাবার পর একটা খুন্তির গোড়ার দিকটা পুড়িয়ে লাল টকটক করে সেই জলে ছাঁকা দেওয়া হতো। অল্প জল তো, তাই অনেক সময় টকবক করে ফুটতো। অল্প জলে যদি এটা গরম কিছু দেয় টকবক করে ফুটবে তো। তারপর ন্যাকড়ায় ছেঁকে দোয়াতে ঢেলে কালি। দোয়াত মানে মাটির দোয়াত। দেখো ব্যাপারটা, বাঁশের কলম, মাটির দোয়াত, ঘরে তৈরি কালি আর কলা পাতা, বলতে গেলে তাই নিয়ে আমাদের প্রথম লেখালেখি। মানে শৈশব তাদের এইভাবেই লেখালেখি চলতো। এত বছর পরে সেই কলম যখন হাতছাড়া হওয়ার উপক্রম, তখন মনে কষ্ট হয় বই কি। মানে এখন এত বছর পরে তার কলম চলছে না। ভাবি, আচ্ছা আমি যদি যীশু খ্রিস্টের আগে জন্মাতাম, যদি ভারতের জন্ম না হয় আমার জন্ম হতো প্রাচীন মিশরে। মিশরটা কি? দেখো, প্রাচীন মিশর, মিশরের যে নীল নদের দেশ মিশর আমরা জানি। আমি যদি বাঙালি না হতাম প্রাচীন সুমেরিয়ান বা ফিনিশিয়ান। সুমেরিয়ান কারা? বর্তমানে ইরাকে প্রাচীনকালে গড়ে উঠেছিল সুমেরীয় সভ্যতা। এই সভ্যতার বিস্তার ছিল ট্রাইগ্রিস থেকে ইউফ্রেটিস নদীর তীরে। এখানকার অধিবাসীদের বলা হতো সুমেরিয়ান বা সুমেরীয়। আর ফিনিশিয়ান কারা? ফিনিশিয়ান হচ্ছে ফিনিশীয় দ্বীপপুঞ্জের প্রাচীন অধিবাসীদের ফিনিশিয়ান বা ফিনিশীয় বলা হতো। বর্তমানে যারা এখন ফিনল্যান্ডের অধিবাসী তাদের বলা হতো ফিনিশিয়ান। তবে হয়তো নীল নদীর তীর থেকে একটা নলখাগড়া ভেঙে নিয়ে আসতাম, সেটিকে পোতা করে তুলি বানিয়ে লিখতাম। হয়তো সুচালো করে কলম বানাতাম। হয়তো ফিনিশীয় আমি বন প্রান্ত থেকে কুড়িয়ে নিতাম একটা হাড়, সেই আমার কলম, হাড় দিয়ে লেখা পাবো। এমনকি আমি যদি রোম সাম্রাজ্যের অধীশ্বর হতাম, আমি যদি হতাম স্বয়ং জুলিয়াস সিজার, তাহলেও আমার শ্রেষ্ঠ কারিগররা বড়জোর একটা ব্রোঞ্জের শলাকা, যার পোশাকি নাম স্টাইলাস, তুলে দিত আমার হাতে। তার বেশি কিছু নেই। এবার দেখো, জুলিয়াস সিজার কে ছিলেন? খ্রিস্টপূর্বাব্দ 100 থেকে 44, খ্রিস্টপূর্বাব্দ, খ্রিস্ট খ্রিস্টের জন্মের আগের দিকে, ওই জন্য তাকে 100 থেকে পিছন দিকে 44। রোমের সম্রাট ও বীর যোদ্ধা ছিলেন জুলিয়াস সিজার। তিনি দুবার ইংরেজদের পরাজিত করেন এবং ফ্রান্স জয় করেন। তার সময়ে রোমান সাম্রাজ্য বিশাল বিস্তৃতি লাভ করেছিল। ঠিক আছে। আর স্টাইলাস কি? স্টাইলাস ছিল ব্রোঞ্জের শলাকা, যা ব্রোঞ্জের তৈরি প্রাচীন যুগের একটা কলম। সেটা ছিল তার কলম, স্টাইলাস। সেই জন্য বলছে দেখো, ব্রোঞ্জের শলাকা, যার পোশাকি নাম স্টাইলাস, তুলে দিত আমার হাতে। তার বেশি কিছু নাই। সিজার যে কলমটিতে কাসকাকে আঘাত করেছিলেন, সেটি কিন্তু স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকা। আর এই কাসকা কে ছিলেন? কাসকা ছিলেন রোমের সেনেটে। রোমের সেনেট মানে যারা আমাদের যেমন পার্লামেন্ট থাকে না, সেরকম রোমের সেনেটে যারা সম্রাট জুলিয়াস সিজারকে আঘাত করেছিলেন, কাসকা ছিল তাদের মধ্যে প্রথম আঘাতকারী। আর শোনা যায় যে এই আত্মরক্ষাতে সিজার কাসকাকে স্টাইলাস বা ব্রোঞ্জের ধারালো শলাকে দিয়ে আঘাত করেছিল। তাহলে বলছে, সেই জন্য কি বলছে, কলম সেদিন খুনিয়েও হতে পারে বই কি। চীনারা অবশ্য চিরকালে লিখে আসছে তুলিতে। চীনারা কিন্তু একটু আলাদা, এটা তুলিতে লিখে আসছে। তাদের বাদ দিলে এই সেদিন পর্যন্ত বিশ্বের জ্ঞানাঞ্জন শলাকা ছিল সর্বাচ্চাই শলাকা। তা বাঁশের হোক, নলখাগড়ার হোক, পাখির পালক আর ব্রোঞ্জের হোক। আর চীনা তো দেখছে সবকিছুতে যারা অনেক উন্নত, অনেক কিছু তৈরি করে ফেলছে। হ্যাঁ, চীনটাই প্রথম। এখন স্কুলের ছেলেমেয়েরা তহবিলেও হয়তো দেখা যায় রকমারি কলম, মানে ছেলের তহবিলে মানে তার কাছে আর কি বিভিন্ন রকম কলম আছে। হয়তো গ্রামাঞ্চলেও আজ বাঁশের কঞ্চির কলম আর খুঁজে পাওয়া যাবে না। কেউ নিশ্চয়ই বাঁশের কলমে ব্যবহার করে না, কঞ্চির কলম। খাগের কলম দেখা যায় একমাত্র সরস্বতী পুজোর সময়। সরস্বতী পুজোর সময় আমাদের নিয়ম ছিল কি, যে পুজোতে দোয়াতের মধ্যে কালি দিয়ে একটু একটা কলম দিয়ে সেটা মায়ের সামনে রাখা হতো, তাদের পড়াশোনা ভালো হবে আর কি, হাতে খড়ি দেওয়ার জন্য। ঠিক আছে, হাতে খড়ি মানে প্রথম শুরু লেখাপড়া। কাঁচের দোয়াতে কালির বদলে এখন কি বলছে, দুধ। ফাউন্টেন পেন বা বল পেনের বদলে খাগের কলম। পালকের কলম আর চোখে পড়ে না। এর নাম, ইংরেজি নাম হচ্ছে কুইল। কুইল কি?
পাখির পালক দিয়ে একটা কলমকে বলা হতো ইংরেজিতে হুইল। লর্ড কার্জন বাঙালি সাংবাদিকদের গরম গরম ইংরেজি থেকে তাদের বলতেন বাবু হুইল ড্রাইভার্স। মানে তখনকার যুগে কি হতো, তখনকার যুগে ব্রিটিশরা চেয়েছিল কিছু কেরানি তৈরি, তারা বাবুদের কিছু কিছু মানে বিদেশ থেকে না এনে লোক এনে তাদের যা বেতন দিতে হতো তাদের মুশকিল, তাহলে কি করলো এখানকার লোকদের যদি কিছু অফিসে কাজ টাজ করানো যায় তাহলে এখানকার লোকদের শিক্ষিত করে তারা সব ইংরেজি সঙ্গে লিখতো, তাদের বলা হতো বাবু আর কি, তাদের ওর ব্যঙ্গ করে বলতেন বাবু কুইল ড্রাইভার্স। ঠিক আছে, কুইল কি বলেছি যে পাখির পালক দিয়ে তৈরি কলমকে কুইল বলা হতো। আর লর্ড কার্জন তোমরা সবাই ইতিহাসে পড়েছো, লর্ড কার্জন সেই বঙ্গভঙ্গের বিখ্যাত নায়ক। লর্ড কার্জন ভারতের একসময় ভাইসরয় ছিলেন 1899 থেকে 1905 খ্রিস্টাব্দ। হ্যাঁ, ইনি বঙ্গভঙ্গের প্রস্তাব দেন। এখন পালকের কলম দেখতে হলে পুরনো দিনের তৈলচিত্র কিংবা ফটোগ্রাফ ছাড়া গতি নেই, মানে এখন আর ওই ফটোগ্রাফ যদি থাকে তাহলে দেখতে পাবে, এমনি পাওয়া যাবে না। উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের সমুন্সি ছবিতে দেখা যায় সামনে তাদের দোয়াতে গোজা পালকের কলম। সমুন্সি মানে মুন্সির সহিত। হ্যাঁ, উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠাতা। দেখো, বহু ভাষাবিদ, প্রাচ্যবিদ, আইনজ্ঞ। আর 1784 খ্রিস্টাব্দে তিনি প্রাচ্যবিদ্যার উদ্দেশ্যে কলকাতা এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন। সেই সময় একটা সমস্যা ছিল, প্রাচ্যবিদ্যা না পাশ্চাত্য বিদ্যা, কোন বিষয়ে আমরা পড়াশোনা করবো, প্রাচ্য আর পাশ্চাত্য একটা দ্বন্দ্ব হয়েছিল। তখন বিভিন্ন বিদ্যালয় পাশ্চাত্য শিক্ষার জন্য আর দেশি শিক্ষার জন্য তৈরি হয়েছিল, তোমাদের ইতিহাসে আছে দেখবে। ঠিক আছে, তাই উইলিয়াম জোন্স কিংবা কেরি সাহেবের সমুন্সি মানে মুন্সির সহিত। কেরি সাহেব কে ছিলেন? একজন ইংরেজ ব্যাপটিস্ট মিশনারিরা তখন আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের জন্য অনেক কিছু করেছিল। তখন 1800 খ্রিস্টাব্দে স্থাপিত শ্রীরামপুর মিশন ও ফোর্ট উইলিয়াম কলেজে তিনি বাংলা বিভাগের প্রধান ও কথোপকথন ও ইতিহাসমালার গ্রন্থের লেখক হচ্ছেন কেরি সাহেব। কিন্তু কেরি সাহেব বাংলা তাকে কে শিখালো? কেরি সাহেবকে বাংলা শিখালো কে? কেরি সাহেবের মুন্সি মানে কে? কেরি সাহেবের একজন লোক ছিল, তিনি ছিলেন তার কেরি সাহেবের মুন্সি, আর সেই জন্য তাকে বলছে সমুন্সি। উইলিয়াম কেরির বাংলা বিষয়ের শিক্ষক রামরাম বসুকে কেরি সাহেবের মুন্সি বলা হয়। ঠিক আছে, এই সমুন্সি বলতে আসলে রামরাম বসু। এই পালক কেটে কলম তৈরির জন্য সাহেবরা ছোট্ট একটা যন্ত্র বের করেছিলেন। যন্ত্রটা এক ধরনের পেন্সিল শার্পনারের মতো, আমরা যেমন পেন্সিল কাটি শার্পনার, তাতে রয়েছে ধারালো ব্লেড। পালক ঢুকিয়ে চাপ দিলেই ব্যাস তৈরি হয়ে গেল কলম। এটা কলম তৈরির পদ্ধতি আর কি। পালকের কলম তো দূরস্থান, দোয়াত কলমেই বা আজ কোথায়, কিছুই পাওয়া যায় না। এমনকি আমরাও ছোটবেলায় দোয়াত কলম দিয়ে লিখেছি, কালি কলম দিয়ে লিখেছি, এখন তো সেটা নেই, পাওয়াই যায় না। কোনো কোনো অফিসে দেখা যায় টেবিলের উপর সাজানো রয়েছে দোয়াত কলম, কিন্তু সেসব ফাঁকি মাত্র। ওই কলম দুটি আসলে ছদ্মবেশী বল পেন মাত্র, মানে খুললে দেখবে ঠকে যাবে আর কি, বল পেন আর কি। তাকে আবার কেউ কেউ বলে ডট পেন। কিছুকাল আগে একজন বিদেশি সাংবাদিক লিখেছিলেন কলকাতার চৌরঙ্গির পথে গিজগিজ করছে ফেরিওয়ালা। কলকাতার একটা রাস্তা চৌরঙ্গি, বিখ্যাত রাস্তা, সেখানে ফেরিওয়ালা মানে কি, যারা বিক্রি বাটা করে তাদের বলা হয় ফেরিওয়ালা। তাদের প্রতি 3 জনের মধ্যে একজনের পেশা কলম ব্যক্তি, মানে কলমটা কোথায় এসে দাঁড়িয়েছে দেখো। এক হাতে 10 কলমধারী ফেরিওয়ালা কিন্তু এখনো দেখা যায়। আমরা ট্রেনে যখন আসি বিভিন্ন সময় দেখি এক হাতে 10 কলমধারী, বিভিন্ন রকম কলম, 10 টাকায় 10টা কলম। এখন কলমের মানে একদম যাচ্ছে অবস্থা, সস্তার চূড়ান্ত, সেটাই বলছেন আর কি। ফলে প্রত্যেকের পকেটে কলম। শুধু কি পকেটে, পণ্ডিত মশাইয়ের কলম খ্যাতা ছিল কানে গুজে রাখার জন্য। আগে পণ্ডিত মশাই কি করতেন? কানে কলম গুজে রাখতেন। দার্শনিক তাকেই বলি যিনি কানে কলম গুজে দুনিয়া খোঁজেন, মানে কানের মধ্যে এখানে কলম গুজে রেখেছে আর খুঁজে বেড়াচ্ছে সারা জায়গায়। তাহলে দার্শনিক মানে দর্শন, বিভিন্ন উন্নত মানের ভাবনা চিন্তা, তার কি আর সাধারণ ব্যাপার মনে থাকে? তিনি দার্শনিক আর কি, কানে কলম গুজে দুনিয়া খোঁজেন। এখনো কিন্তু তোমরা যদি কাঠের মিস্ত্রিকে খেয়াল করো, কাঠের মিস্ত্রি কাজ যারা করে দেখবে কানে পেন্সিলটা গুজে রেখেছে তাদের সুবিধার জন্য, পাওয়া যায় কিন্তু এরকম। ছেলেবেলায় একজন দারোগা বাবুকে দেখেছিলাম যার কলম ছিল পায়ের মোজায় গোজা। আজকাল কোনো কোনো অতি আধুনিক ছেলেকে দেখি যাদের কলম বুক পকেটে নয়, কাঁধের ছোট্ট পকেটে সাজানো। কেউ কেউ অবশ্য চুলে কলম ধারণ করেন, সেটা অবশ্য ইচ্ছাকৃত নয়, ভিড়ের ট্রামে বাসে যাতায়াতের ফল। কেমন ভাবে দেখো, মহিলা যাত্রী ট্রাম থেকে নামছেন, কে একজন চেঁচে উঠলো, ও দিদি আপনার খোপায় কলম। আসলে কারো পকেটে ছিল বা কিছু করে খোপাতে আটকে গেছে আর কি। বিস্ফোরণ, কলম বিস্ফোরণ, এটাকে বিস্ফোরণের সঙ্গে তুলনা করছেন কেন? এক সময় বলা হতো কলমে কায়স্থ চিনি, গোপেতে রাজপুত। মানে কায়স্থ যারা, আগে জাতপাত এরকম খুব ছিল যে কায়স্থ যারা ছিল তারা হচ্ছে কেরানি কাজ করা বা কলম তাদের মূল পেশা, পুরোহিতদের মূল পেশা পুজো পাঠ করা, এরকম আগে সব ভাগ ছিল। সেই জন্য বলছে কলমে কায়স্থ চিনি। আর গোপেতে রাজপুত, আর রাজপুত যারা ছিল তারা খুব দুর্ধর্ষ বীর যোদ্ধা, তারা গোপ রাখতো, সেই জন্য বলছে গোপেতে রাজপুত। এখন কলম বা গোপ কোনো কিছু আর বিশেষ কারণে এখন যে কেউ রাখতে পারে সবকিছু, এখনো সব জাতপাত আর কিছু নেই। তো
কালির অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন কালীঘাটে। এখন দেখো কালির অক্ষর নাইকো পেটে চণ্ডী পড়েন কালীঘাটে, মানে কিছু লেখাপড়া জানা তো কালীঘাটে চণ্ডী পড়ছেন আর কি। এখানকার পেটে কত অক্ষর তা নিয়ে যাদের ভাবনা তারা ভাবুন। আমরা শুধু জানি দেশের সবাই স্বাক্ষর না হলেও কলম এখন সর্বজনীন, লেখাপড়া জানুক আর না জানুক কলম সবার কাছে আছে। সত্যি বলতে কি কলম এখন এতই সস্তা এবং এতই সর্বভোগ্য হয়ে গেছে যে পকেট মারও এখন আর কলম নিয়ে হাত ছাপের খেলা দেখায় না। একটা কলম নিয়ে কি করবে, 1 টাকা তো বিক্রি হবে না। আর আমরা যেসব কলম ইউজ অ্যান্ড থ্রো ব্যবহার করে 1.5 টাকা, বড় জোর 3 টাকা, তা কে নেবে? তা কলম তাদের কাছে আজ অস্পৃশ্য, যেন কলম অস্পৃশ্য হয়ে গেছে, কলম আর নেয় না কেউ। পণ্ডিতরা বলেন কলমের দুনিয়ায় যা সত্যিকারের বিপ্লব ঘটায় তা ফাউন্টেন পেন মানে ঝর্ণা কলম। এককালে বাংলায় তাকে বলা হতো ঝর্ণা কলম। নামটা রবীন্দ্রনাথের দেওয়াও হতে পারে, মানে উনি যিনি জানেন না তাও বলছেন রবীন্দ্রনাথ দেওয়া হতে পারে। একদিন অফুরন্ত এই কালির ফোয়ারা যিনি খুলে দিয়েছিলেন তার নাম কুইল অ্যাটসন ওয়াটারম্যান। কেন তার নাম? কারণ সেকালের আরো অনেক ব্যবসায়ীর মতো তিনি দোয়াত কলম নিয়ে কাজে বেরোতেন। যে দোয়াত কলম নিয়ে কাজে গেছেন, একবার গিয়েছেন আর একজন ব্যবসায়ীর সঙ্গে চুক্তিপত্র সই করতে। দলিল কিছুটা লেখা আছে, এমন সময় দোয়াত হঠাৎ উপর হয়ে পড়ে গেল কাগজে, মানে দলিল লেখা নষ্ট। এবার দলিল তো আর ছিল না। আবার তিনি ছুটলেন কালির সন্ধানে, ফিরে এসে শোনে ইতিমধ্যে আরেকজন তৎপর ব্যবসায়ী শৈশবুত সাঙ্গ করে চুক্তিপত্র পাকা করে চলে গেছেন, মানে আরেকজন এসে তার সাথে চুক্তিপত্র হয়ে গেছে, তাহলে ওনার ক্ষতি হয়ে গেল। বিমর্ষ ওয়াটারম্যান মনে মনে প্রতিজ্ঞা করলেন, আর নয়, এর একটা ভিত তাকে করতেই হবে। ভিত মানে ব্যবস্থাপত্র, যে তিনি একটা কাজ করবেন, এটা উপযুক্ত কিছু একটা করবেন। জন্ম নিল ফাউন্টেন পেন, তিনি ফাউন্টেন পেন তৈরি করলেন, ব্যবস্থা করলেন। আমার পরে পরে প্রথম ফাউন্টেন পেন করার কথা, এবার ওনার প্রথম ফাউন্টেন পেন করার কথা বলছেন। দ্বিতীয় মহাযুদ্ধের বেশ কয়েক বছর পরের ঘটনা। দ্বিতীয় মহাযুদ্ধ হয়েছিল যখন, প্রথম মহাযুদ্ধ দ্বিতীয় মহাযুদ্ধ জানো, দ্বিতীয় মহাযুদ্ধ যখন হয়েছিল তার বেশ কয়েক বছর পরে আর কি। কলকাতার কলেজ স্ট্রিটের একটা নামি দোকানে গিয়েছি, একটা ফাউন্টেন পেন কিনবো। কলেজ স্ট্রিট কলকাতায় বই খাতা পেন এই জাতীয় যে কোনো জিনিস কলেজ স্ট্রিট বিখ্যাত। দোকানি জানতে চান কি কলম, এবার কলম জানতে চান কি কলম নেবে আর কি। ব্যাস ভ্যাপার জায়গায় খেয়ে গেলাম। তিনি আউড়ে চলেছেন, মানে দোকানি বলে চলেছেন পার্কার, শেফার্ড, ওয়াটারম্যান, সোয়ান, পাইলট, বিভিন্ন কলমের নাম এগুলো সব। কোনটার কি দাম সঙ্গে সঙ্গে তাও তিনি মুখস্থ বলতে লাগলেন, একদম তার মুখস্থ। দোকান বিক্রি করেন। আমার মুখের দিকে তাকিয়ে বুঝতে পারলেন আমার পকেটের অবস্থা। ও ধরে নিল যে আমার বেশি দামি পেন কেনার মতো ক্ষমতা নেই। তবে হ্যাঁ, সস্তার একটা পাইলট নিয়ে যাও, সস্তার পাইলট, খুব দামি পেন, ভালো পেন, আমিও ব্যবহার করে দিয়েছি, জাপানি কলম, কিন্তু দারুণ। বলে মুখ থেকে খাপটা সরিয়ে ধা করে কলমটা ছুড়ে দিলেন টেবিলের এক পাশে দাঁড় করানো একটা কাঠের বোর্ডের উপরে। কাঠের বোর্ডে মানে কলমটা গেঁথে যায় আর কি। সার্কাসে খেলোয়াড় যেমন একজন জ্যান্ত মানুষকে বোর্ডের সামনে দাঁড় করিয়ে ধারালো ছুরি দেয়, তার দিকে ভঙ্গিটি ঠিক সেই রকম। তুমি সার্কাস দেখে থাকবে যে মরণ একটা লোকের রেখে দিয়ে কাঠের বোর্ডের উপরে, আর একজন শুধু চোখ বুঝে, চোখ একটা কাপড় বেঁধে ছুরি মারে তার দিকে, কিন্তু একটা ছুরি তাকে গাঁথে না, চারিদিকে মাথা পা সব দিক দিয়ে গাঁথে। এটাকে সেইটার সঙ্গে তুলনা করছেন আর কি। এবার দেখো, আমাকে অবাক করে তিনি কলমটি বোর্ড থেকে খুলিয়ে দেখালেন, এই দেখো নিব ঠিক আছে, কিচ্ছু হয়নি, নিব ঠিক আছে আর কি। দু এক ছত্র লিখে দেখিয়ে দিলেন, মানে একটু লিখে দেখালো যে কলমটা দাগ পড়ছে কিনা। এটা আমি তো হিসেব মেরেছিল কাঠের উপরে। আমি সেদিন সেই জাদু পাইলট নিয়েই ঘরে ফিরেছিলাম, মানে তার কাছে ওটা জাদু পাইলট। পরে নামি দামি আরো নানা নামের নানা জাতের ফাউন্টেন পেন হাতে এসে বিভিন্ন ধরনের পেন কিনেছেন, কিন্তু অনেক দিন পর্যন্ত বাঁচিয়ে রেখেছিলাম সেই জাপানি পাইলটকে। ফাউন্টেন পেনের এক বিপদ, তার লেখককে নেশাগ্রস্ত করে, মানে লিখতে লিখতে শুধু লিখতেই চাইবে আর কি। অবশ্য যদি পয়সাওয়ালা লেখক হন। বিখ্যাত লেখক শৈলজানন্দ একবার আমাকে দেখিয়েছিলেন তার ফাউন্টেন পেন সংগ্রহ। শৈলজানন্দ বিখ্যাত লেখক, তার ফাউন্টেন পেন কত রকমের আছে সেটা দেখিয়েছিলেন। ডজন দুয়েক তো হবেই। পারকারি ছিল বেশ কয়েক রকম। শৈলজানন্দ বলেছিলেন এই নেশা পেয়েছি আমি শরৎদার কাছ থেকে, মানে শরৎচন্দ্র আর কি। হ্যাঁ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, তারও ছিল ফাউন্টেন পেনের নেশা। উনি অনেক বিভিন্ন লেখক তো ফাউন্টেন পেন দিয়ে লিখতেন আর কি। আদিতে ফাউন্টেন পেন ছিল রিজার্ভার পেন। ফাউন্টেন পেনের নাম ছিল কি রিজার্ভার পেন, রিজার্ভ রাখতে হতো আর কি, কালি রাখতে হতো, মানে অনেক কালি ধরতো আর কি। ওয়াটারম্যান তাকেই অনেক উন্নত করে তৈরি করেছিলেন ফাউন্টেন পেন। আমাদের ঝর্ণা কলম, গায়ের ছেলে আমি, অবশ্য ফাউন্টেন পেন হাতে তুলে নিয়েছি অনেক পরে। আমি ছিলাম কালি কলমের ভক্ত, অর্থাৎ দোয়াত আর নিবের কলমের। বাঁশের বা কঞ্চির কলমকে ছুটি দিই শহরের হাই স্কুলে ভর্তির পর। শহরে হাই স্কুলে ভর্তির পরে থেকে ভালো কলম ব্যবহার, তার আগে বাঁশের কঞ্চি দিয়ে লেখাপড়া করেছেন। কালি বানানো বন্ধ, তখন আর কালি বানাতেন না। কাঁচের দোয়াতে আমরা কালি বানাতাম কালি ট্যাবলেট বা বড়িগুলি দিয়ে, এগুলো বিক্রি হতো কালি ট্যাবলেট বড়ি।
লাল নীল দুরকম বড়ি পাওয়া যেত, অবশ্য তৈরি কালিও পাওয়া যেত দোয়াতে এবং বোতলে বিক্রি হতো। তাদের বাহারি সব নাম কাজল কালি, সুলেখা ইত্যাদি। সুলেখা কালি আমি নিজেও ব্যবহার করেছি, সুলেখা কালি আমাদের ছোটবেলাও ছিল, এখন পাওয়া যায় কিনা জানি না। বিদেশি কালিও পাওয়া যেত, তবে তা প্রধানত ফাউন্টেন পেনের জন্য। নিব এবং হ্যান্ডেলে ছিল রকমারি, সূচালো মুখে নিবের মতো ছিল চওড়া মুখের নিব, যার যেমনটি চাই। হ্যাঁ, বিদেশে উন্নত ধরনের নিবও বের হয়েছিল এক সময়। সেসব গরুর শিং নয়তো কচ্ছপের খোল কেটে তৈরি, খুব দামি হবে গরুর শিং কচ্ছপের খোল আর কি, বুঝছে, খুবই টেকসই। পালকের কলম তাড়াতাড়ি ভোতা হয়ে যায়, তাই এই ব্যবস্থা। কখনো বা শিঙের নিবের মুখে বসানো হতো হিরে, দেখো কলমকে কত উন্নত, কত দামি, হিরে বসিয়ে কলম আর কি। ফাউন্টেন পেনের প্লাটিনাম, সোনা এসব দিয়ে মুড়ে তাকে আরো দামি, আরো পোক্ত করা। তো এবার যদি সোনা দাও, প্লাটিনাম দাও, তো দামি হবে। এসব করে রকমারি চেহারার সস্তা দামি ফাউন্টেন পেন বাজারে ছেড়ে ক্রমে হটিয়ে দেওয়া হলো দোয়াত আর কলমকে। এবার দোয়াত কলম আর কি কিনবে, ঝামেলা ঝুঁকি। হ্যাঁ, 3 টাকা দামের পেন, 1.5 টাকার ইউজ অ্যান্ড থ্রো এখন এসে গেছে। আমরা যখন কলেজে পড়েছি তখন বলতে গেলে সব পড়ুয়ার পকেটে ফাউন্টেন পেন, কঞ্চির কলম, খাগের কলম, পালকের কলম সব উধাও। সেই সঙ্গে শিক্ষিত ঘরে কিংবা অফিসে আদালতে টেবিল থেকে উধাও জোড়া কলম দেওয়া, কিছু নাই। সেগুলো সাজিয়ে রাখা আসবাবও আর এখন আর নেই। কালির আধার, ব্লটিং পেপার সব এখন আর নেই, ওগুলো লাগে না। ব্লটিং পেপার এক প্রকার কাগজ, যেটা কালি পড়ে গেলে তার উপরে দিলে সেটা শুষে নিত। এক সময় লেখা শুকনো হতো বালি দিয়ে, পরে ব্লটিং পেপারে। সব মিলে লেখালেখি রীতিমতো ছোটখাটো একটা অনুষ্ঠান ছিল এক সময়। দোয়াত যে কত রকমের হতে পারে না দেখলে বিশ্বাস করা শক্ত। কাঁচের, কাঠ গ্লাসের, পোর্সেলিনের, শ্বেত পাথরের, জেডের, পিতলের, ব্রোঞ্জের, ফেরাসিংয়ের, এমনকি সোনার, এত রকম দোয়াত হতো। যেটা দোয়াত মানে কালি রাখার পাত্র। গ্রামে কেউ 2-1টা পাঁচ দিতে পারলে বুড়ো বুড়িরা আশীর্বাদ করতেন, বেঁচে থাকো বাছা, তোমার সোনার দোয়াত কলম হোক, মানে তুমি খুব উন্নত হও, আরো লেখাপড়া করো, সোনার দোয়াত কলম আর কি। এটা একটা বিশাল আশীর্বাদ ছিল। সোনার দোয়াত কলম যে সত্যি হতো তা জেনেছিলাম শুভ ঠাকুরের বিখ্যাত দোয়াত সংগ্রহ দেখতে। শুভ ঠাকুর ঠাকুর পরিবারের সদস্য, হ্যাঁ বুঝতেই পারছো, জমিদার বাড়ি, ওদের সংগ্রহ থাকবেই। সাহিত্য এবং ইতিহাসে নানা চরিত্র পর্যন্ত যোগ করা ছিল কোনো কোনো দোয়াতে। হ্যাঁ, বিভিন্ন কিছু মানে ছবি টবি আঁকা ছিল আর কি। অবাক হয়ে সেদিন মনে মনে ভাবছিলাম, এইসব দোয়াতের কালি দিয়েই না শেক্সপিয়ার, দান্তে, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশীরাম দাস, কীর্তিপাস থেকে রবীন্দ্রনাথ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সব অমর রচনা লিখে গেছেন। শেক্সপিয়ার বিখ্যাত ইংরেজ কবি সাহিত্যিক, তিনি তো বিখ্যাত সব নাটক লিখেছেন। দান্তে মহাকাব্য, মিল্টন, কালিদাস, ভবভূতি, কাশীরাম দাস, কীর্তিবাসী রামায়ণ আমরা পড়েছি, রবীন্দ্রনাথ তো আমরা পড়ি এখনো, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র সব অমর লেখা গেছে তাদের লেখা আর কি। হায় কোথায় গেল সেসব দিন, এখন আর সেসব দিন নেই আর কি। এখন ফাউন্টেন পেন, তারপরে দেখো নোটা ইন্ট্রোগেশন দেওয়া আছে, ফাউন্টেন পেন ক্রমে তাও বুঝিবা যায়। এখন বল পেন বা ডট পেন, এক রোগা লিখলিকে রিফিলে কে কতদূর দৌড়াতে পারে তা নিয়ে সব গড়, মানে কতদূরকে লিখতে পারে আর কি। ফাউন্টেন পেনও অবশ্য কম যায় না। একটা বিদেশি কাগজে ফাউন্টেনের বিজ্ঞাপনে দেখেছিলাম ওদের তহবিলে নাকি রয়েছে 700 রকমের নিব। যারা গান চর্চা করেন তাদের জন্য, যারা শ্রুতি লেখক বা স্টেনোগ্রাফার তাদের জন্য, যারা বাঁ হাতে লেখেন তাদের জন্য, এক কথায় সব ধরনের লেখকের জন্য আলাদা আলাদা নিব, মানে বিভিন্ন ধরনের নিব। নিবটা হচ্ছে কেমন ধরনের কালিটা দাগটা পড়বে, হ্যাঁ নিব কলমের মুখে যেটা থাকে। যন্ত্রযুগ সকলেই দাবি মেটাতে তৈরি, এখন তো যন্ত্রযুগ, সমস্ত সবাই সবকিছু যা চাই পাওয়া যাবে। হ্যাঁ, টাকার কুমিরদের খুশি করারও ব্যবস্থা তাদের হাতে, মানে যাদের প্রচুর টাকা আছে তাদের বলছে টাকার কুমির। একটি কলমের দাম ধার্য হয়েছে 2500 পাউন্ড, 1 পাউন্ড সমান 75 টাকা। হিসেব করে দেখো কত টাকা, ভেবে দেখো ব্যাপারটা। সে কলমে সোনার অঙ্গ, হীরের হৃদয়, সোনার গলায় হিরে বসানো জড়োয়া কলমের দাম তো হবেই, দামি বল পেনও আছে বটে, এগুলো তো হবেই দামি, বল পেনও দামি আছে। আশ্চর্য সবই আজ অবলুপ্ত, কিন্তু সেগুলো এখন সব অবলুপ্ত। কেন? কম্পিউটার তাদের জাদুঘরে পাঠাবো বলে যেন প্রতিজ্ঞা করেছে। এখন সবাই কম্পিউটারে লিখছে, কম্পিউটারে লিখছে, তুমি সেটা একবার লিখে সেটা বদল করতে পারো, অল্টার করতে পারো, আনডু করতে পারো, কম্পিউটারে কত সুবিধা। ফলে আমার মতো আর কেউ কেউ নিশ্চয়ই বিপন্ন বোধ করছেন। কেরা? মানুষের হাত থেকে যদি কেড়ে নেওয়া হয় কলম, যদি হাতের লেখা মুছে যায় চিরকালের জন্য, তবে কি আর রইলো? বঙ্কিমচন্দ্র লিখেছিলেন, লাঠি তোমার দিন ফুরাই আছে। কেন লিখেছিলেন? আসলে লাঠি একসময় লাঠি ছিল, যার লাঠি যত জোর বেশি সে তত শক্তিশালী ছিল। এখন কি তাই? এখন সস্তার বন্দুক, এটা লিখে মানুষ তার হাতে যদি বন্দুক থেকে গুলি করে দিলে মরে যাবে, তার মানে কি এখন লাঠির দিন নেই, সেটা বলছে আর কি। সেরকম বলছে কলমের দিন কি ফুরালো, এখনো কলমের দিন ফুরালো, সব তো কম্পিউটার হতে পারে, কিন্তু ইতিহাসে ঠাঁই কিন্তু এ তার পাকা। যারা ওস্তাদ কলমবাজ তাদের বলা হতো ক্যালিগ্রাফিস্ট বা লিপিকুশলী। একসময় ক্যালিগ্রাফিস্ট ছিল, লিপিকুশলী ছিল, সুন্দর সুন্দর হাতের লেখা লিখতো।
মুঘল দরবারে একদিন তাদের কত না খাতির, কত না সম্মান। তখন তো লেখাপড়া ছিল খুব জটিল ব্যাপার, খুব খরচের ব্যাপার। কলম দিয়ে শুধু নয়, একটা বই লিখতে বহুদিন, ছাপাখানা আবিষ্কার হওয়ার পর আগে একটা বই লিখতে সেটাকে চেন দিয়ে বেঁধে রাখা হতো। বই এত সহজ ছিল না, আমাদের মতো এত সস্তা ছিল না। শুধু মুঘল কেন, বিশ্বময় সব দরবারে আমাদের এই বাংলা মুলুকের রাজা জমিদাররা লিপি কুশলীদের গুণী বলে সম্মান করতেন। কেন? তাদের দিয়ে লিখাতেন তো, সুন্দর সুন্দর হাতের লেখা। তাদের ভরণ পোষণের ব্যবস্থা করতেন, তাদের মানে পয়সা করে যে পুষতেন, খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন। সাধারণ গৃহস্থ লিপিকরদের ডেকে পুঁথি নকল করাতেন, মানে একটা পুঁথি লেখার জন্য আর কি। এখন পুঁথি দেখলে চোখ জুড়িয়ে যায়। সমানি, সমর, শীর্ষানি, ঘনানি, বিরলানি চ, মানে সমান সমান, সব অক্ষর সমান, প্রতিটি ছত্র সুশৃঙ্খল পরিচ্ছন্ন। হাতের লেখা এখন তো শেখানো মুশকিল হয়ে গেছে। এক একজনের যাকে বলে মুক্তোর মতো হস্তাক্ষর, এত সুন্দর। কতই না সামান্যই না রোজগার করতেন ওরা, তার সাথে ওদের কিন্তু আর্থিক অবস্থা খারাপ ছিল, বেশি টাকা পেত না। কারণ 4 খণ্ড রামায়ণ কপি করে একজন লেখক অষ্টাদশ শতকে পেয়েছিলেন নগদ 7 টাকা, কিছু কাপড় আর মিঠাই। বুঝতেই পারছো কত কম। এক সাহেব লিখে গেছেন 19 শতকে 12 আনায় 32,000 অক্ষর লেখানো যেত। তবু পুঁথির কত না মহত্ব, তাকে ঘিরে লিপিকরদের কত না গর্ব। অনেক পুঁথিরই খবরদার, এই পুঁথি যেন কেউ চুরি করতে চেষ্টা না করে। বলেছি না, লিখে বেঁধে রাখা হতো চেন দিয়ে। কলমকে বলা হতো তরলের চেয়ে শক্তিধর। এখনো বলা হয় কলম তরলের চেয়ে শক্তিধর। কলমকে তো একজন মেরে দিতে পারে, তরল দিয়ে মারা যায়, কিন্তু কলম দিয়ে লিখে অনেক কিছু, মানে আসলে এটা লেখাপড়ার যে গুণ সেটাকে বোঝাচ্ছে, লেখাপড়ার যে কত শক্তিশালী। হ্যাঁ, ফাউন্টেন পেনও হয়তো আভাসে ইঙ্গিতে তাই বলতে চায়। কেননা অনুষঙ্গ হিসেবে ব্যারেল কাঠি যেসব শব্দ শোনা যায়, মানে ব্যারেল কাঠি যেসব কলমের, কিন্তু এগুলো শুনলে কেমন মনে আছে যে ব্যারেল কাঠি, যেগুলো সব গোলা বারুদের নাম, কিন্তু কদাচিৎ বারুদের গন্ধ কানে পৌঁছায়। অন্যদিকে ইতিহাসে কিন্তু অনেক পালকের কলমধারীকে সত্যিই কখনো কখনো তরল হাতে লড়াই করতে হয়েছে কুর কিংবা মিথ্যাচারী প্রতিপক্ষের সঙ্গে। কলকাতার ইতিহাসেও এ ধরনের ডুয়েল বা দ্বৈরাতের কাহিনী আছে, বিভিন্ন ধরনের কাহিনী আর কি। সুতরাং যখন দেখি এত পরিবর্তনের মধ্যেও কেউ কলম আঁকড়ে পড়ে আছেন, তখন বেশ ভালো লাগে। ভাবতে ভালো লাগে আমাদের কালের অধিকাংশ লেখকই এখনো কলমে লেখেন। অনেকে ধরে ধরে টাইপরাইটারে লিখে গেছেন মাত্র কয়েকজন, মানে টাইপরাইটারে সবাই লিখতেন না আর কি। তিনি অন্নদাশঙ্কর রায় গত কয়েক বছর ধরে কবি সুভাষ মুখোপাধ্যায় টাইপরাইটার ধরেছেন, মানে তিনিও টাইপরাইটারে লিখছেন আর কি, তাই বলছেন। অন্য প্রায় সবাই লিখছেন কলমে, না এখনো কলমে লেখেন আর কি, অবশ্য ফাউন্টেন পেন কিংবা বল পেনে। সম্ভবত শেষ পর্যন্ত নিবের কলমের মান মর্যাদা বাঁচিয়ে রেখেছিলেন একমাত্র সত্যজিৎ রায়, মানে সত্যজিৎ রায় নিবের কলমে লিখতেন আর কি। তার অনেক সুস্থ সুন্দর নেশার একটি ছিল লিপি শিল্প। তিনি কিন্তু লিপি শিল্প, হাতের লেখা লিখতেন আর কি। তার হাতের লেখায় কুশলতার সঙ্গে অন্যান্য শিল্পকর্মের সম্পর্ক থাকা খুব সম্ভব। কেন কে না জানেন রবীন্দ্রনাথ বেশি বয়সে যে চিত্রশিল্পী হিসেবে বিশ্বময় সম্মানিত হয়েছিলেন, তার সূচনা কিন্তু হাতে লেখা পাণ্ডুলিপির পাতায়। হাতে লেখা পাণ্ডুলিপি কাটাকাটি করে, আমরা ছোটবেলায় পড়েছি, কাটাকাটি করে বিভিন্ন রকম ছবি হয়ে যেত আর কি। তার অক্ষর কাটাকাটি করতে গিয়ে আনমনে রচিত হয়েছিল ছন্দবদ্ধ সাদা কালো ছবি। কম্পিউটারও নাকি ছবি আঁকতে পারে, কিন্তু সে ছবি কতখানি যন্ত্রের আর কতখানি শিল্পীর। মানে কম্পিউটার নিজে তৈরি করেছে, শিল্পীর যন্ত্র আর যন্ত্রের তৈরি জিনিসটা তো আলাদা। আমি কালিকাক কলমের ভক্ত বটে। কালিকাক বলছে মানে যে কলম নেই, কালি দিয়ে লেখা হতো আর কি। কিন্তু তাই বলে ফাউন্টেন পেন বা বল পেনের সঙ্গে আমার কোনো বিবাদ নেই, কারণ এখন আর নেই, তার বিবাদ আর কি করবে। কেন ইতিমধ্যে বল পেনের কাছে আত্মসমর্পণ করে বসে আছি আমি। মানে বল পেনতে উনিও লিখছেন আর কি। মনে মনে সেই ফরাসি কবির মতো বলেছি, তুমি সবল আমি দুর্বল, তুমি সাহসী আমি ভীরু, তবু যদি আমাকে হত্যা করতে চাও আচ্ছা তবে তাই হোক, ধরে নাও আমি মৃত। মানে আমার আর কি করার আছে, ব্যবহৃত করতেই হবে। হ্যাঁ, একবার অন্তত নিবের কলমকে দেখা গেছে খুনির ভূমিকায়। কিরকম অসাধারণ লেখক, তোমার আমার সকলের প্রিয় কঙ্কাবতী ডমরুধর এর স্বনামধন্য লেখক ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় মারা গিয়েছিলেন নিজের হাতের কলম হঠাৎ অসাবধানতাবশত বুকে ফুটে গিয়ে। সেই আঘাতের পরিণতিই নাকি তার মৃত্যু, মানে তার কলম ফুটে তিনি মারা গেছিলেন, সেটাকে বলতে যাচ্ছে।